চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযানে 90 জেএমবির 4 সদস্য, এক শিশু নিহত। স্কোয়াডের 2 সদস্য আহত, 20 জন উদ্ধার। যেখানেই জঙ্গি তৎপরতা সেখানেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বিদেশে যাওয়া সন্তানদের দিকে নজর রাখার আহ্বান। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে রাজধানী করাইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তরা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। রাজধানীতে মাদকাসক্ত প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত। বিবাহ বিচ্ছেদের কারণেই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। এবং তুষারঝড় স্টেলার প্রভাবে কনকনে ঠান্ডায় কাঁপছে নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে অন্তত 10 জনের মৃত্যু, প্রবাসীদের দুর্ভোগ চরমে। প্রবাসী সময় সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের 18 ঘণ্টার অভিযানে 90 জেএমবির 4 সদস্য ও এক শিশু নিহত হয়েছে। অভিযান শেষে বৃহস্পতিবার বাড়ির ভেতর থেকে 20 জনকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে আহত হয়েছেন সোয়াত টিমের 2 সদস্য। অ্যাসল্ট 16 নামের এই অভিযানে উদ্ধার হওয়া বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বোমা ডিসপোজাল ইউনিট। এ সময় বাড়িটিতে আগুন ধরে যায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ক্যামেরায় ছিলেন সাকাউত হোসেন টিপু। বৃহস্পতিবার ভোর ঠিক 6টায় সীতাকুণ্ডের দ্বিতীয় জঙ্গি আস্তানা ছায়ানের দোতলার ছাদে বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি বোমা। তারপর থেমে থেমে চলতে থাকে একের পর এক বিস্ফোরণ। শুরু হয় কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের অ্যাসল্ট 16 অভিযান। এরপর পাশের বাড়ির ছাদ দিয়ে কৌশলে ছায়ানিরে প্রবেশ করে সোয়াত টিমের সদস্যরা। শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং গুলিতে নিহত হয় এক নারী সহ 4 জন জঙ্গি সদস্য। পরে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া গ্রেনেড ও বোমার বিস্ফোরণ ঘটায় বোম ডিসপোজাল ইউনিট। সোয়াতের সদস্যরা যখন মূল বিল্ডিং এ আসার সাথে সাথে এরা একসাথে 2 জন পুরুষ ছিল। নিচ থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বডির সাথে যে ভেস্ট বাঁধা ছিল এই ভেস্টটি বিস্ফোরণ করার চেষ্টা করে। যতটুকু পর্যন্ত আমাদের তথ্য আছে আমরা 90 জেএমবি এটা মনে করছি। এত বড় ডেটোনেশন এবং সুইসাইডাল ইম্প্যাক্ট বা এক্সপ্লোশন আমরা এর আগে দেখতে পাই নাই। বোমাটি যদি হাইলি ডেন্স কোনো একটা জায়গাতে প্রচুর মানুষের সমাগম রয়েছে এরকম একটি জায়গাতে যদি এটা বিস্ফোরিত হতো তাহলে অন্তত 50 গজের মধ্যে যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের মধ্যে অধিকাংশই নিহত হতো। ফায়ার সার্ভিসের সহায়তায় বাড়ির ভেতর থেকে 20 জনকে উদ্ধার করা হয়। দোতলা বিল্ডিং, নিচতলায় জানালা কেটে আমাদের ফায়ার সার্ভিস বিল্ডিং যে আমরা বের করেছি আর কি। সেখানে ছিল আমার স্ত্রী, আমার এক শালা, শালি, আমার এক ছেলে, এক মেয়ে, মোট 7 জন ছিল। 3টা বাজে এখানে প্রাইভেট পড়তে গেছে। ও টিচার সব আর কি, টিচার তো আগে দিয়ে চলে গেল, ওখানে থেকে যাই আটকেছে আর এখন বাইর করলো। বিকেলে আবারও বোমা বিস্ফোরণ ঘটানোর সময় ভবনটিতে আগুন ধরে যায়। এই সময় ভেতরে থাকা আরো 4টি গ্রেনেড বিস্ফোরিত হয়। এদিকে সন্ধ্যার পর তল্লাশি চালিয়ে বাড়িটি থেকে এক শিশুর লাশের সন্ধান পাওয়া যায়। পরে লাশগুলো ভেতরে রেখে ভবনটি সিলগালা করে দেয় সিআইডি। লাশ পেয়েছি এখানে, কিন্তু বাচ্চার লাশটা কার এ বিষয়ে আমরা এখন বলতে পারছি না। তবে আমরা ধারণা করছি যে মহিলা যে জঙ্গি ছিল তার হয়তো বেবি হতে পারে। এটা আর কি লাশের সবগুলো লাশে কি ডিএনএ টেস্ট হবে? সবগুলো লাশে ডিএনএ টেস্ট হবে। এর আগে বুধবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের 2 কিলোমিটারের মধ্যে 2টি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এই সময় একটি জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আরেকটি আস্তানা থেকে অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরি সরঞ্জাম সহ জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য এক দম্পতিকে শিশুসহ আটক করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সীতাকুণ্ডের জঙ্গি অভিযান সফল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ থেকে বাইরে যাওয়া জঙ্গিদের দেশে ফেরার খবর খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, দেশ থেকে জঙ্গিবাদ এখনও নির্মূল করা যায়নি, তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। আইএস বলে কোনো প্রতিষ্ঠান, কোনো জঙ্গি সংগঠন বাংলাদেশে নেই। আমরা যাদেরকে ধরেছি তাদের বাবা, দাদা সবাই বাংলাদেশি। কাজেই আমরা বলি যে এগুলি বাংলাদেশি মানুষ, এখান থেকে ইরাক থেকেও আসে নাই, সিরিয়ার থেকেও আসে নাই, এগুলি অন্য কোনো দেশ থেকে এখানে আসেনি। এগুলো তো আমি সবসময় বলছি যে আমরা জঙ্গিদেরকে কন্ট্রোল করে ফেলেছি এবং আমরা আমাদের মানুষ এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। কাজেই এরা নির্মূল হবে, এটাই আমাদের বিশ্বাস।
দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানেই জঙ্গিবাদ সেখানেই প্রতিহত করবে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিজ্ঞানীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে সীমিত সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও বিজ্ঞান বিষয়ক গবেষণার উন্নয়নের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 2010 সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চালু হয় বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি প্রকল্প। লক্ষ্য জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী এবছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, গবেষণা অনুদান এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের চেক হস্তান্তর করেন বিজ্ঞানী ও গবেষকদের মাঝে। প্রধানমন্ত্রী বলেন, যেখানেই জঙ্গিবাদ সেখানেই তা প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। আহ্বান জানান সমাজের সর্বস্তরে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির। আমাদের ছেলে মেয়েরা এরা যেন কেউ বিপথে না যায়, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যেন সম্পৃক্ত না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি আমি আবেদন জানাচ্ছি। আমাদের সরকার এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, যেখানেই হোক এই ধরনের কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। দেশের সীমিত সম্পদকে পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে কাজে লাগানো গেলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের সীমিত সম্পদ এটা ঠিক, কিন্তু আমি মনে করি পরিকল্পিতভাবে এই সীমিত সম্পদ যদি আমরা ব্যবহার করতে পারি এবং বৈজ্ঞানিক উপায়ে এটার ব্যবহার যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের কারো মুখাপেক্ষি হয়ে চলতে হবে না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিশ্ব সভায় এগিয়ে যাব। দেশে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বিভিন্ন প্রকল্পে ভবিষ্যতে কাজ করতে দেশের শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গবেষণার কাজ আরো সকলে মনোযোগের সাথে করবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে ওই দিন ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সভা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবাই বিভিন্ন সময়ে নানা কারণে স্থগিত থাকা দেশের 71টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে দলের মনোনয়ন বোর্ড। গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যরা। সভায় যশোর জেলা পরিষদ উপনির্বাচনে সাইফুজ্জামান টিপুকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। আগামী 16 এপ্রিল এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে সামনে রেখে এ সভায় নির্বাচনের কলাকৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ী করতে বেগম জিয়া আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন। প্রবাসের সময় আরো থাকছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে বিভাগীয় শহরে ভ্রাম্যমাণ ফুড ল্যাব পরিচালনা করা হবে, জানালেন খাদ্যমন্ত্রী। নামি দামি ব্র্যান্ডের মান যাচাইয়ে অভিযানের ঘোষণা। করাইল বস্তির অগ্নিকাণ্ডের পর কেটে গেছে বেশ কয়েক ঘন্টা, কিন্তু এখনো কোথাও ঠাঁই হয়নি নিঃস্ব মানুষগুলোর। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে বস্তির ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাসিন্দাকে। সেই সঙ্গে ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। দিন কেটেছে আগুনে পুরা ধ্বংসস্তূপের মধ্যে কিছু আছে কিনা তার খোঁজে। আর এখন পরিবারের বৃদ্ধ সদস্য, শিশু কিংবা অসুস্থ রোগীকে নিয়ে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। যে যেভাবে পেরেছেন আশ্রয় নিয়েছেন ধ্বংসস্তূপের আশপাশে। খোলা আকাশের নিচেই ঠিকানা হয়েছে অনেকের।
এখানকার মানুষগুলো এখনো জানে না কি অপেক্ষা করছে পরের দিনটিতে। মানুষ এক সেট কাপড় দিছে তো এটা পরে রইছি, অনেক খোলামেলা জায়গায় আমাদের থাকতে হবে, আর কি করবো। একজনের তাম্বুর কিনে দিয়েছে, এই নুরদি এই জায়গায় থাকতে হবে, এছাড়া তো আর কোন যাওয়ার কোনো কায়দা নেই। যাম কই ঢাকা শহর কোনো আত্মীয় স্বজন নাই যে কোনো যাম। নাগর তো চলুন লাগবো, এই চলার ব্যবস্থা একটু করে দিন, জায়গা করে দিন, আমার মাথা গুজার ঠাই করে দিন। বস্তিবাসীর প্রত্যাশা তাদের পুনর্বাসনের সরকারের পাশাপাশি এগিয়ে আসবে সমাজের বিত্তবানরা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বিবাহ বিচ্ছেদ করা ব্যাংক কর্মকর্তা স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকাসক্ত প্রাক্তন স্বামী। বৃহস্পতিবার সকালে রাজধানী কলাবাগানে ঘটে এই হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে আরিফুন্নেসা আরিফাকে সকালে অফিসে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার প্রাক্তন স্বামী রবিন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফা। রবিন আরিফা বেশ কয়েক বছরের প্রণয়, তারপর 4 বছরের সংসার, এই সবকিছুই মুহূর্তে নিঃশেষ। পারিবারিক সূত্র জানায় 2013 সালে বিয়ে হয় রবিন ও আরিফার। বিয়ের পরই জানা যায় রবিন মাদকাসক্ত, মাঝে মাঝে আরিফার উপর নির্যাতন চালাতো। এর জের ধরেই 6 মাস আগে রবিনকে তালাক দেয় আরিফা। আরিফাকে আবারও সংসারে ফিরিয়ে নিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল রবিন। কলাবাগান থানায় জিডি করেও শেষ রক্ষা মেলেনি আরিফার। ওদের বিয়ে হয়েছিল 2013 দিকে, এফআইআর বেরিয়েছিল। পরবর্তীতে ছাড়াছাড়ি হয়, তারপর থেকে ওরা রেগুলার আমাদের ডিস্টার্ব করতো। পরে কলাবাগান সেখানে জিডিও করা হয়েছিল। যতটুকু জানি যে হাজবেন্ড আবার ব্যাক চাচ্ছিল, কিন্তু মেয়েটা চাচ্ছিল না। তো এক পর্যায়ে সে এটুকু জেনেছি যে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে দেখো এখন কেমন লাগে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে কলাবাগানের সেন্ট্রাল রোডের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন আরিফা। এই সময় বাসার গেটের পাশেই পথ রোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রবিন। এরপর আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা 11:15টায় আরিফা মারা যান। গলার ডান সাইডে উপরের দিকে, যেখানে আমাদের বড় রক্তনালী যেগুলো থাকে ওখানে আঘাত ছিল, এবং রক্তনালী প্লাস শ্বাসনালী দুটাতেই ইনজুরি ছিল। এই জন্য অনেক বেশি রক্তক্ষরণের কারণে পেশেন্ট শকে যে আলটিমেটলি এক্সপায়ার। এদিকে রবিনের কর্মস্থল এবং তার পরিবারের বিষয়ে কোনো তথ্যই দিতে পারেনি নিহত আরিফার পরিবার। তবে রবিনের ফেসবুক পেজ থেকে জানা যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা রবিনের বাড়ি জামালপুর জেলায়। আরিফাকে ছুরিকাঘাতের 1 ঘন্টা পরই ফেসবুকের কাভার ফটো পরিবর্তন করে রবিন। সুরতাল করছি, করার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো গ্রেপ্তার হয়নি। নিহত আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মতিঝিল শাখার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। জঙ্গিবাদে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের খুব কম সংখ্যক অভিযুক্তকেই বিচারের আওতায় আনা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই জঙ্গিবাদকে নির্মূল করবার জন্য একটি জাতীয় ঐক্যতর মত সৃষ্টি করা প্রয়োজন। সেজন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। সরকার সেই আহ্বানের সাড়া না দিয়ে তারা আজকে এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন বলে আমরা মনে করি। তিনি সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করে ব্যবহার করে তিনি জনসভাগুলো করছেন, এবং সেখানে তিনি নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এটা নিঃসন্দেহে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। দেশের রাজনৈতিক দলগুলোকে ভারত বিরোধী মনোভাব বর্জন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে কোনো গোপন চুক্তি করা হবে না। বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির 19তম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে ভারতের সঙ্গে সামরিক ও বেসামরিক যে কোনো ধরনের চুক্তি হতে পারে। 75-এ বঙ্গবন্ধুর সপরিবারে নৃশংস নির্মম হত্যাকাণ্ডের পর সেদিন যদি গোলামি চুক্তি করতাম তাহলে আমরাই ক্ষমতায় থাকতাম। কোনো চুক্তি গোপন থাকবে না, সামরিক হোক অসামরিক হোক। যে কোনো চুক্তি জাতীয় স্বার্থ সার্বভৌমত্বকে সমুন্নত রেখে চুক্তি হতে আপত্তি কোথায়।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শহরে পাড়া মহল্লা অলিগলিতে দিনভর সরব উপস্থিতি ছিল তাদের, ছিল নাগরিক সমস্যা সমাধানের নানা আশ্বাসও। প্রতীক বরাদ্দের পরদিনই প্রচারণার মাঠে কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। মহল্লায় মহল্লায় চলছে মাইকিং, চারিদিকে ব্যানার আর ফেস্টুন, সব মিলিয়ে নির্বাচনী আমেজ এখন কুমিল্লা সিটিতে। দিনের শুরুতেই শহরের স্টেশন রোড এলাকায় প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সারা পাচ্ছি সবাই আমাকে অনুপ্রাণিত করতেছে। আশা করি এটা 30 তারিখ পর্যন্ত থাকলে নৌকার জয় অবশ্যই হবে। কুমিল্লার আওয়ামী লীগের যারা আছেন তৃণমূলের নেতারা, ওদের স্বতঃস্ফূর্ত রাস্তায় যে ওনাদের পদচারণা, এটাই প্রকাশ করে যে ওনারা সবাই এক হয়ে নৌকার জন্য মাঠে নেমে গেছে। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু প্রচারণায় নামেন তালপুকুর এলাকা থেকে। এ সময় আগের মেয়াদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আবারও ভোট চান তিনি। আমি বিগত কি করছি, এই 2012 আগে এই সিটি কর্পোরেশন পৌরসভা কি অবস্থা ছিল, এই 5 বছর কত ডেভেলপ হয়েছে এটা জনগণ বলবে। আমি সব পারি না, এটা কেউ পারে না সবকিছু, আস্তে আস্তে সিস্টেম অনুযায়ী আগে। আমি তো জয়ের ভাবে আমি 100% আশাবাদী। মেয়র পদের পাশাপাশি গণসংযোগ চালাচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। প্রবাসের সময় আরো থাকছে। কলম্বোতে 100তম টেস্টে দারুণ সূচনার পর শেষ বিকেলে টাইগারদের আত্মঘাতী ব্যাটিং। শ্রীলঙ্কার 338 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে সংগ্রহ 5 উইকেটে 214। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বর্তমান সরকারের অধীনে 2019 সালে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং বিএনপি সে নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার ভোলার লালমোহনে সজীব অজেদ জয়ের নামে দেশের প্রথম ডিজিটাল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিজিটাল পার্কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, চিফ হুইপ আসম ফিরোজ, স্থানীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন সহ স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ভোলার লালমোহনে 3 একর জায়গায় নির্মিত এই ডিজিটাল পার্কে রয়েছে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা, শিশুদের জন্য ডিজিটাল নাগরদোলা, বিনোদনের জন্য বড় জায়ান্ট স্ক্রিন, অনলাইনের মাধ্যমে শতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সুবিধা। সালের 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনে এবং নির্বাচন কমিশন সেই নির্বাচনকে তারা যথাযথভাবে দক্ষতার সাথে তারা অনুষ্ঠান করবেন। এর বাইরে বিকল্প কিছু নাই। 14 সালের নির্বাচন না আসে বিএনপি ভুল করেছে, আজকে তারা উপলব্ধি করে। যত কথাই বলে মুখে বলুক, ওদের নির্বাচনে আসার বিকল্প কিছু নাই। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশের বিভাগীয় শহরে ভ্রাম্যমাণ ফুড ল্যাব পরিচালনা করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, নামি দামি ব্র্যান্ডের উৎপাদিত খাদ্যের মান যাচাইয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত অর্গানিক ফুড নিয়ে এক সেমিনারে মন্তব্য করেন মন্ত্রী। এ সময় এফবিসিসিআই সভাপতি অর্গানিক ফুড উৎপাদনে বড় শিল্প গ্রুপগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। কীটনাশক মুক্ত সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে উৎপাদিত হয় অর্গানিক ফুড। স্বাস্থ্যসম্মত এই খাদ্যের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার এফবিসিসিআই ভবনে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অর্গানিক ফুড নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুসলিম আলী। এ সময় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বক্তব্যে উঠে আসে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের বিষয়টি। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে 8টি বিভাগীয় শহরে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ ফুড ল্যাব। ভ্রাম্যমাণ ল্যাব করার পরিকল্পনা আমাদের আছে এবং 8টি ডিভিশনে 8টি ল্যাব করার পরিকল্পনা আমাদের আছে। আমরা চাচ্ছি একেবারে
উৎপাদন থেকে শুরু করে মোড়কজাত করা বলেন, একেবারে বাজারজাত করা এবং আমাদের খাবার টেবিল পর্যন্ত আমরা খাদ্যের নিরাপত্তা বিধান করতে চাচ্ছি। দেশীয় ও বহুজাতিক নামি দামি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মানসম্মত খাবার তৈরি হচ্ছে কিনা জানতে প্রয়োজনে অভিযান চালানোর ঘোষণা দেন খাদ্যমন্ত্রী। আটার কোম্পানি আছে, তেলের কোম্পানি আছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু অনেকেই কিন্তু সম্পূর্ণ নিরাপদ উৎপাদন করছেন এই কথা কিন্তু বলতে পারেন না। জনসম্মুখে তাদের চেহারাটা উন্মোচন করার জন্য আমাদের অভিযান কিন্তু যে কোনো সময় পরিচালিত হবে। সেই সমস্ত বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন আর ছোট ছোট আমরা কিন্তু সেখানেই আমরা যাব। আপনাদেরকে আগাম এই কথাটা আমরা বলে রাখছি। সেমিনারে এফবিসিসিআই সভাপতি অর্গানিক ফুড উৎপাদনে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা তুলে ধরে বলেন, এর জন্য কৃষককে ন্যায্য দাম দিতে হবে ও উৎপাদন ঠিক রাখতে হবে। অর্গানিক করতে গিয়ে যদি আমরা লোয়ার প্রোডাকশন চলে যাই তাহলে হয়তো আমাদের যে একটা বিরাট একটা সম্ভাবনা সেটা থেকে আবার কমে যেতে পারে। আর তারা যদি কৃষককে ঠিক মতো দাম না দেয়, কৃষক তো আগামীটা বানাবেই না, প্রোডাকশনই করবে না। কন্ট্রোল এজেন্সি থাকতে হবে যে সার্টিফাই করবে যে এটা অর্গানিক, এটা নট অর্গানিক। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অর্গানিক ফুড কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। অনেক সস্তায় কাজ। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। তুষারঝড় স্টেলার আঘাতে যুক্তরাষ্ট্র জুড়ে এ পর্যন্ত অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারঝড় নিউ ইয়র্ক অতিক্রম করলেও এর প্রভাবে এখনও দুর্ভোগ পথে হচ্ছে প্রবাসীদের। ঘরবাড়ির আশপাশ সহ সড়কের দুধারে তুষারের স্তূপ ছাড়াও রাস্তাঘাটে জমাট বাঁধা বরফে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের কর্মজীবন। বুধবারও নিউ ইয়র্কের তাপমাত্রা ছিল হিমাঙ্কের প্রায় 3 ডিগ্রি নিচে। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। স্টেলার আঘাতে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলীয় 10টি অঙ্গরাজ্য। সর্বোচ্চ 42 ইঞ্চি তুষারপাত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্ট উইনফিল্ড শহরে। নিউ ইয়র্ক সিটিতে তুষারপাতের পরিমাণ 1 ফুটের নিচে হলেও পুরো শহরে এখনো দৃশ্যমান স্টেলার আঘাতের চিত্র। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বরফের কারণে এখনো ঘর থেকে বের হলেই ভোগান্তির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রাও। গতকালকে খুবই ভয়ানক অবস্থা ছিল, যা নাকি ম্যাক্সিমাম মানুষই ঘর থেকে বাইর হওয়ার সাহস পায়নি এবং কাজে যায়নি, এবং ম্যানহাটনের অনেক দোকান ছিল বন্ধ। কাজে যাচ্ছে না, যেতে পারতেছে না, এই কারণে। তারপরে রাস্তা খুব স্লিপারি, অনেক লোক বয়স্ক লোক হাঁটাহাঁটি করতে পারতেছে না, হাঁটার কারণে স্লিপ হয়ে অনেকে পাড়া পড়ে যেতেছে, ব্যথা পাইতেছে। তুষার ঝড়ের কারণে শহরের বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। তবে বুধবার থেকে সেগুলো আবারও খুলতে শুরু করলেও ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপস্থিতি খুবই কম ছিল বলে জানান প্রবাসী শিক্ষার্থীরা। আজকে স্কুল আমাদের খোলা ছিল, আজকে যেতে অনেক কষ্ট হয়েছে, দুর্ভোগে পড়ছি, অনেক স্নো ছিল রাস্তায়, তার জন্য। জমে থাকা তুষার দ্রুত সরিয়ে নিয়ে জনজীবন স্বাভাবিক করতে লোকবল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক নগর প্রশাসন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ অন্য উন্নয়নশীল দেশগুলোর পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন মার্কিন কংগ্রেসের বাণিজ্য বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ডেভ রিচার্ড। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে এক বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিষয়টি তুলে ধরেন। এর ফলে বহু ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগানো যাবে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে রাষ্ট্রদূত কংগ্রেসম্যানকে জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ফলে শিক্ষার উন্নয়ন ও নারীর কর্মক্ষমতা বাড়বে। পাশাপাশি তিনি উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী দেশগুলোর সমন্বিত সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বের 48টি উন্নয়নশীল দেশের মধ্যে বর্তমানে 34টি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। সঠিক তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সমস্যায় প্রবাসী সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেদ্দা কনসুলেটের মিডিয়া ফোকাল পয়েন্ট সচিব কামরুজ্জামান। বৃহস্পতিবার জেদ্দা কনসুলেটে রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে কনসুলেটের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক সংগঠনের সভাপতি এম ওয়াহিদ আলাউদ্দিন, আল মামুন শিপন সহ অনেকে উপস্থিত ছিলেন। উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। বুধবার রাতে গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদ আয়োজিত সিলেট জেলা আওয়ামী লীগ গোলাম কিবরিয়া হেলালকে দেয়া সংবর্ধনায় বক্তারা এই কথা বলেন। সংগঠনের সভাপতি এমাদ উদ্দিনের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক নজির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান চুন্নু, নজরুল ইসলাম সহ আরো অনেকে। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে রূপান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও সকালে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের অবরোধ সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। গত 11 মার্চ ক্লাস পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে আন্দোলনে নামে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজকে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে রূপ দেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সৃজনশীল মেধা অন্বেষণ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। গার্হস্থ্য কলেজকে আগেই তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির আওতায় দিয়ে দেওয়া হয়েছে। তারা দাবি এখন তাকে ইনস্টিটিউট করতে হবে। ইনস্টিটিউট করে ফেলা আমাদের এখান থেকে নির্দেশ দিলাম হয়ে গেল। তাই ইউনিভার্সিটির একটা ব্যাপার আছে। তারা আরো কিছু বিষয় বলেন যে তারা যা বুঝতে পারেন না, তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন না কলেজে ভর্তি হয়েছেন, তাই কোনো বই নাই, তারা পাঠ করতে হয় ইত্যাদি ইত্যাদি বলেন। এইটা ভালো করে জেনে বুঝে যে কেন ছেলেমেয়েরা বুঝেই না সে কোথায় ভর্তি হইল, এই জন্য সেক্রেটারির নেতৃত্বে কমিটি করে আমরা দিছি। তারা সমস্ত তথ্য সংগ্রহ করছেন। তার কি হইতে পারে, তার সমাধান করতে গেলে যে কত সমস্যা আছে সেগুলো আমাদের দেখে তারপর করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেশে জঙ্গিবাদ ও মৌলবাদ বিস্তার রোধে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন ও মনিটরিং এর দাবি জানাচ্ছেন সরকার। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ফেসবুক সহ অনলাইনে আপত্তিকর বিষয় নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম কথা বলেন। আগামী 30 মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব কিন্তু পলিসিগুলো আছে। আমাদের কাছে কোনটি মানহানিকর, কোন বিষয়টি এখানে ট্রেন্ডটি বেশি, এই বিষয়টি বুঝতে হলে তাদের পলিসিতে আলাদাভাবে দেশভিত্তিক ক্লজ অন্তর্ভুক্ত করা খুবই প্রয়োজন। আমরা তাদের কাছে দেশভিত্তিক ডেস্কও চাইব। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তাদের নীতিমালা রয়েছে এবং সেটি গ্লোবালি তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে বা বাস্তবায়ন করতে হবে। রাঙামাটিতে পাহাড় ধসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কলেজ গেট এলাকায় পাহাড় গেটে নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পাহাড় ধসে বাড়ির মালিক শামসুল আলম সহ হানিফ ও কালুমিয়া নামে 2 শ্রমিক মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে রাঙামাটির জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ভবন নির্মাণের কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটা আসলে পাহাড়ের নিচে, খাড়া পাহাড়ের নিচে মাটি কাটতে বাড়িঘর করাতে অটোমেটিক পাহাড় ধস হয়েছে। এটা এখানে যারা বাড়িঘর করছে তাদের ত্রুটির কারণে এখানে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। সিলেটের জাফলংয়ে আবারও অবৈধভাবে পাহাড় উত্তোলনের সময় মাটি চাপায় 2 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে পিয়াইন নদী তীরবর্তী নয়াবস্তি এলাকায় পাহাড় উত্তোলনের জন্য গর্ত করেন শ্রমিকরা। হঠাৎ মাটি চাপা পড়ে আকরাম মিয়া ও লেসু মিয়া নামে 2 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চলতি বছরের প্রথম 3 মাসে জাফলং, বিছনাকান্দি ও শাহ আরফিন টিলায় পাথর চাপা ও মাটি চাপায় অন্তত 20 শ্রমিকের প্রাণহানি ঘটে। গত 23 জানুয়ারি শাহ আরফিন টিলায় 5 জন নিহতের ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত কমিটির প্রতিবেদন দিলেও বন্ধ হয়নি অবৈধভাবে পাথর উত্তোলন। আকরাম মিয়া, লেসু মিয়া এবং রাসেল নামে 3 জন লোক তারা চুরি করে, স্থানীয় প্রশাসন বা কাউকে না জানিয়ে চুরি করে তারা যখন পাথর উত্তোলনের জন্য চেষ্টা করে, বেলসা দিয়ে যখন নদীর পাড়ে খোঁচা মারে তখন আচমকা নদীর যে নরম পাড় তাদের উপর ভেঙে পড়ে। ফলে ঘটনাস্থলে আকরাম মিয়া এবং লেসু মিয়া মারা যান এবং আকরামের সন্তান রাসেল আহত হন।
গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে সারা দেশে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বেশ কয়েকটি বাম সংগঠনের নেতারা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে একথা বলেন তারা। এ সময় সিপিবি, বাম সহ সংগঠনগুলোর নেতারা বলেন, দেশীয় কোম্পানিগুলো দিয়ে গ্যাসের অনুসন্ধান ও গ্যাস উত্তোলন করলে গ্যাসের দাম আরও কমানো সম্ভব। গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে আগামী 15ই এপ্রিল দিনব্যাপী গণ অবস্থান করা হবে বলেও জানান তারা। একই সময় নাগরিক ঐক্য গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। কেনই বা বিদেশি কোম্পানির সাথে এই সব চুক্তি করছেন? বাংলাদেশের বাপেক্স আছে, তাদেরকে ঋণ কিনে দেন, তাদের প্রয়োজনীয় লোকবল তৈরি করুন, বাজেট দেন, বাপেক্স নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে দেখাবে। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, বিদ্যুতের দাম যদি বাড়ানো হয়, তাহলে শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশে হরতাল সহ আরো শক্ত কর্মসূচি দিয়ে আমরা সেটাকে মোকাবেলা করব। টেন্ডারের বদলে যেরকম করে কেবলমাত্র নিজেদের বসংবদ তল্পিবহ ব্যবসায়ী তৈরি করবার চিন্তা করেছেন, আপাতত হয়তো সফল হয়েছেন, কিন্তু এর জবাব দিতে হবে। সরকারের নেওয়া মডেল ফার্মেসি পাইলট প্রকল্পের আওতায় রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে গ্রিন লাইফ মডেল ফার্মেসি। বৃহস্পতিবার দুপুরে ফার্মেসির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি বলেন, ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার মডেল ফার্মেসি প্রকল্পের কাজ শুরু করেছে। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এ প্রকল্পের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় মডেল ফার্মেসি গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। কেবল টিভি নেটওয়ার্ক সেবাকে শিল্প খাত হিসেবে ঘোষণা সহ 8 দফা দাবি জানিয়েছেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তারা এ দাবি জানান। সারা দেশ থেকে আসা প্রায় 600 কেবল টিভি ব্যবসায়ীরা এতে অংশ নেন। ঘরে বসেই হাতের মুঠোয় গোটা বিশ্ব, গ্রাম থেকে শুরু করে শহরে মানুষ সবাই অনায়াসেই মেটাতে পারেন বিনোদন কিংবা সংবাদের চাহিদা। বাংলাদেশে এই চাহিদার যোগান দেবার কাজটি করে থাকে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। বৃহস্পতিবার সকালে কোয়াব আয়োজিত এক আলোচনা সভায় 8 দফা দাবি তুলে ধরেন বক্তারা। মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, কোয়াবের নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে যেন সম্পন্ন করা হয়। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বিটিভি লাইসেন্স ফি অতি দ্রুত সময়ের মধ্যে যেন হ্রাস করা হয়। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে বীমা ও সহজ শর্তে ঋণ সুবিধারও দাবি করেন তারা। আমাদের কেবল টিভি খাত থেকে অতি দ্রুত শিল্প হিসাবে ঘোষণা করার জন্য কোয়াবের পরবর্তী নির্বাচন হওয়া না হওয়া পর্যন্ত কোন কেবল টিভি নতুন লাইসেন্স যেন প্রদান না করা হয়। মূলত বাংলাদেশে এই ব্যবসা শুরু হয় 1992 সালে। বলা চলে এর উপর ভিত্তি করেই পরবর্তীতে দেশে গড়ে ওঠে বেসরকারি টেলিভিশন খাত। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর কার্যালয়ে চিঠি বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার IMF এর কার্যালয়ে একটি খাম পাঠানো হয়। এক কর্মকর্তা খামটি খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পর কার্যালয়ের অন্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে IMF ও বিশ্বব্যাংকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চালানো হয়। এর আগে বুধবার জার্মানির অর্থমন্ত্রীর কাছে একটি চিঠি বোমা পাঠানো হয়। পরে এর দায় স্বীকার করে গ্রিক ভিত্তিক জঙ্গি সংগঠন কনস্পিরেন্সি অফ ফায়ারসেলস। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃহস্পতিবার শেষ বিকেলে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭তম টেস্টে চাপের মুখে পড়েছে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 214 রান। সাকিব 18 ও মুশফিক 2 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। এর আগে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 338 রান সংগ্রহ করে লঙ্কানরা। শ্রীলঙ্কা থেকে সালাউদ্দিন মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন SM ইকবাল। দারুণ এক শুরুর পর শেষ বিকেলে সবই যেন এলোমেলো। 2 উইকেটে 192 থেকে 198 রান। এই 6 রানে সাজ ঘরে 3 টাইগার ব্যাটসম্যান। দিন শেষে 5 উইকেটে 214 রান নিয়ে তাই চাপের মুখেই বাংলাদেশ।
এর আগে কলম্বো টেস্টে রৌদ্র ঝলকানির দেখা মিলেছিল লাঞ্চ বিরতির পরপরই, আর তার দুটি যেন ছড়িয়ে পড়ল তামিম সৌম্যের ব্যাটে। স্বভাবের বাইরে গিয়ে সৌম্যের ধীরস্থির ব্যাটিং আর তামিমের দায়িত্বশীলতায় স্কোর বোর্ডে জমা 95। অবশ্য এরপরই 1 রানের জন্য 50 মিসের আক্ষেপ নিয়ে তামিমকে ধরতে হয়েছে সাজঘরের পথ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই ফর্মে ফেরা সৌম্য এদিনও ছিলেন দারুণ ছন্দে, টানা 350 টেস্টে। তবে ইনিংসটা লম্ব করার সুযোগ থাকলেও সান্দাকানে বিভ্রান্ত হয়ে সৌম্য ফিরেছেন 61তেই। এদিকে দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য মনোপুত হয়নি শ্রীলঙ্কার। আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র 12 রান যোগ করেই সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন হেরাত। তবে অপর প্রান্তে টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষা ঠিকই নিতে থাকেন চান্দিমাল। 359 মিনিট পিচে থেকে তুলে নেন ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি। 195 রানে 7 উইকেট হারানো লঙ্কানদের স্কোরটা তখন 300-র উপরে। দুটি পার্টনারশিপে ইনিংসটাকে বলতে গেলে একাই টেনেছেন চান্দিমাল। অবশেষে 305 রানে তাকে ফেরান মেহেদী মিরাজ। আউট হওয়ার আগে 300 বলে খেলেন 138 রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর 10ম উইকেটেও মূল্যবান 33 রান যোগ করে লঙ্কানদের ইনিংস থামে 338 রানে। রেকর্ড বলছে ওভালে এর আগের 3 টেস্টের প্রত্যেকটিতে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার সেই সংখ্যাটা উড়ে গেছে দ্বিতীয় দিনেই। সম্ভাবনা ছিল ভালো কিছুর, যদি না শেষ বিকেলে এমন দায়িত্বহীনতার পরিচয় দিতেন টাইগার ব্যাটসম্যানরা। কলম্বোর পিসার ওভাল থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযানে 90 জেএবির 4 সদস্য ও 1 শিশু নিহত, সোয়াতের 2 সদস্য আহত, 20 জন উদ্ধার। যেখানেই জঙ্গি তৎপরতা সেখানেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বিদেশে যাওয়া সন্তানদের দিকে নজর রাখার আহ্বান। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে রাজধানীর করাইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তরা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। রাজধানীতে মাদকাসক্ত প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত, বিবাহ বিচ্ছেদের কারণেই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। এবং তুষারঝড় স্টেলার প্রভাবে কনকনে ঠান্ডায় কাঁপছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অন্তত 10 জনের মৃত্যু, প্রবাসীদের দুর্ভোগ চরমে। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।